টপিকটা যদি একটু দেখেই একবার কিংবা দুইবার দেখে যদি আমরা বিগত সালের প্রশ্ন আসি, আমরা দেখব যে সবগুলো প্রশ্নেরই আমরা উত্তর করতে পারছি। তো প্রথম যে প্রশ্ন আছে, আর্থিক বিবরণীতে সংযুক্ত টিকা প্রদর্শন করা হয় কোন নীতি অনুযায়ী? তো টিকার ক্ষেত্রে উত্তর কি হবে? পূর্ণ প্রকাশ নীতি। পরবর্তীতে যদি আমরা আসি, 2 নম্বর যে প্রশ্ন আছে, হিসাব বিজ্ঞানের কোন রীতি 5 বছর আয়ুষ্কাল সম্পূর্ণ একটি ক্যালকুলেটর ক্রয়ের সময় হিসাবরক্ষককে খরচ হিসেবে লেখার অনুমতি দেয়? তো আমরা বলেছিলাম ছোট কম মূল্যের যেই সম্পত্তিগুলো আছে তাকে সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ না করে খরচ হিসেবে লিপিবদ্ধ করতে হবে বস্তুনিষ্ঠতা। তো উত্তর কি হবে? বস্তুনিষ্ঠতা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন নীতি অনুসরণ করার কারণে আমরা সম্ভাব্য দায়? তো আমরা কি বলেছিলাম? পূর্ণ প্রকাশ নীতি, ব্যাংক সমন্বয় বিবরণী, সংশোধনী দাখিলা, টিকা, ফুটনোট এবং সম্ভাব্য দায় এগুলো পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী প্রদর্শন করে থাকি। তো উত্তর কি হবে? পূর্ণ প্রকাশ নীতি। তো ব্যাংক সমন্বয় বিবরণী, সংশোধনী দাখিলা, ফুটনোট, টিকা, ব্যাখ্যা, তথ্য প্রকাশ এবং সম্ভাব্য দায় এগুলো যদি প্রশ্নে আসে উত্তর কি হবে? পূর্ণ প্রকাশ নীতি। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, মিলকরণ নীতির প্রাথমিক উদ্দেশ্য কি? আমাদের জানতে হবে মিলকরণ নীতির কি কি নাম আছে। মিলকরণ নীতি হচ্ছে ব্যয় স্বীকৃতি, ম্যাচিং, মিলকরণ, আয় ব্যয় সংযোগ নীতি, সমন্বয় নীতি। তো মিলকরণ নীতি এবং আয় স্বীকৃতি নীতির দুইটার সামনে আমরা বলছিলাম আয় থাকবে, শুরুতে কি থাকবে? আয়। আয় স্বীকৃতি নীতি, সে আয়কে সেই হিসাবকালে লিপিবদ্ধ করতে হবে। আর ব্যয় স্বীকৃতি নীতি কি বলছিলাম? যেহেতু ব্যয় আছে, আয়ের পরে কি আসবে? ব্যয়। তো উত্তর কি হবে? কোনো হিসাবকালে আয় অর্জনের জন্য ব্যয়িত সকল খরচকে অন্তর্ভুক্ত করা হয়। হিসাবকালের কোন নীতি অনুযায়ী হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী কোম্পানির বিভিন্ন বছরের আর্থিক অবস্থাকে তুলনা? তো আমরা কি বলছিলাম? বছরের পর বছর একই পদ্ধতিতে হিসাব রাখা হচ্ছে সামঞ্জস্যতা। তো সেই সামঞ্জস্যতা যদি রাখা সম্ভব হয় সেক্ষেত্রে তুলনাযোগ্যতা সহজ হবে। তুলনা থাকলে উত্তর কি করতে বলেছিলাম? সামঞ্জস্যতা, যে আমরা প্রত্যেক বছর একই পদ্ধতিতে অবচয় ধার্য করি। যদি বলা যায় যে সরলরৈখিক, তো প্রথম বছরে আমাদের অবচয় কত, পরের বছর আজকে 25 সাল, আজকের অবচয় কত, 23 সালের অবচয় কত ছিল, বা আজকে আমার প্রতিষ্ঠানের সরলরৈখিক পদ্ধতিতে অবচয় করি, আরেকটা প্রতিষ্ঠানের অবচয় সরলরৈখিকে করা হয়, তো দুইটা প্রতিষ্ঠানের তুলনা করতে সহজ হবে। নিচের কোন ধারণা বা নীতি বার্ষিক অবচয় ধার্য? তো অবচয় ধার্য করা হয় কোন নীতি অনুযায়ী? অবচয় ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। অবচয় ধার্য, বার্ষিক অবচয় ধার্য, আমরা বলেছিলাম সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা। আর অবচয়ের ক্ষেত্রে কি কি নীতি ছিল? বছরের পর বছর একই পদ্ধতিতে অবচয়, উত্তর বললে কি হবে? সামঞ্জস্যতা। অবচয় ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা। অবচয়কে ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয় ব্যয় স্বীকৃতি নীতি। যে পদ্ধতিতে অবচয় বেশি হবে সেই পদ্ধতিতে অবচয় ধার্য করা হচ্ছে রক্ষণশীলতার নীতি। ক্রয় মূল্য নীতি, ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক মূল্যনীতি, স্থায়ী সম্পত্তিকে তার ক্রয় মূল্য বা অর্জন মূল্যে লিপিবদ্ধ করতে হবে, বাজার মূল্যে লিপিবদ্ধ করা যাবে না। একটি সম্পত্তি ক্রয় থেকে শুরু করে প্রথমবার চালু করা পর্যন্ত যাবতীয় যে খরচ আছে সম্পত্তিকে সেই অর্জন মূল্যে লিপিবদ্ধ করতে হবে, এর বাজার মূল্যে লিপিবদ্ধ করা যাবে না। তো ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক মূল্য নীতি হচ্ছে ক্রয় মূল্যকে তার, স্থায়ী সম্পত্তিকে তার ক্রয় মূল্য বা অর্জন মূল্যে লিপিবদ্ধ করতে হবে। পরবর্তীতে বলা হচ্ছে নিচের কোন নীতি অনুসারে সমন্বয় জাবেদা করা হয়? আমরা বলেছিলাম সমন্বয়, সমাপনী, আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করা হয় হিসাবকাল ধারণা অনুযায়ী। এবং আমরা এখানে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা জানি হচ্ছে সমন্বয়, সমাপনী, আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করা হয় হিসাবকাল বা সময়কাল ধারণা অনুযায়ী। হিসাবকাল বা সময়কাল ধারণা অনুযায়ী। এবং এর দুইটা অন্তর্ভুক্ত বিষয় বলছিলাম আয় স্বীকৃতি নীতি এবং ব্যয় স্বীকৃতি নীতি। তো অপশনে যদি হিসাবকাল ধারণা না থাকে তাহলে অন্তর্ভুক্ত হিসাব আয় স্বীকৃতি অথবা ব্যয় স্বীকৃতির যে কোনো একটা উত্তর দেওয়া যাবে। তো মিলকরণ নীতি হচ্ছে ব্যয় স্বীকৃতি, ম্যাচিং বা মিলকরণ। এখন এখানে একটু দেখি যে ব্যয় নীতি, ব্যয় নীতি বলে আসলে কোনো নীতি নেই, নীতি হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতি। পরবর্তীতে আমরা একটু আসি হিসাবকাল, 9 নম্বর প্রশ্ন, হিসাবকালের কোন নীতি অনুসারে এনএস কর্পোরেশন তার
হিসাবকালের কোন নীতি অনুসারে এনএস কর্পোরেশন তার নগদ আয়ের পরিবর্তে অর্জিত হলে হিসাবভুক্ত করে? তো আয় আমরা বলছিলাম আয় দিয়ে শুরু হবে দুইটা, একটা আয় স্বীকৃতির একটা ব্যয় স্বীকৃতি। যদি আয় দিয়ে শুরু হয়ে আয় দিয়েই শেষ হয়ে যায় সেক্ষেত্রে উত্তর হবে আয় স্বীকৃতি। আর আয় দিয়ে শুরু হয়ে যদি পরবর্তীতে ব্যয় আসে তখন উত্তর হবে ব্যয় স্বীকৃতি নীতি। তো এখানে দুইটাই আয় আছে, উত্তর হবে কি আয় স্বীকৃতি নীতি। আর যদি বলতো আয়ের বিপরীতে ব্যয় তখন উত্তর হতো ব্যয় স্বীকৃতি নীতি। ধারে বিক্রয়ের উপরে কুঋণ সঞ্চিতি। আমরা বলছিলাম যে কুঋণ সঞ্চিতি যতবার আসবে, শুধুমাত্র ধারে বিক্রয় বাদে যতবার আসবে আমরা উত্তর করব হচ্ছে রক্ষণশীলতার নীতি। কিন্তু এখানে কি আসছে ধারে বিক্রয়ের উপর কুঋণ সঞ্চিতি, তাহলে উত্তর হবে কি ম্যাচিং মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি। আর যদি ধারে বিক্রয় না বলে দেনাদারের উপর বলতো বা দেনাদার থেকে কুঋণ সঞ্চিতি বাদ দেওয়া বলতো বা দেনাদারের নিট আদায়যোগ্য মূল্য বলতো, আমরা সবসময় উত্তর করব হচ্ছে রক্ষণশীলতার নীতি। শুধুমাত্র যদি ধারে বিক্রয়ের উপর বলে সেক্ষেত্রে উত্তর হবে ম্যাচিং মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি। মালিকের মূলধন ব্যবসায়ের জন্য দায়ী। কোন ধরনের দায়ী? মালিকের মূলধন ব্যবসায়ের জন্য দায়ী। কোন ধরনের দায়ী? আন্তঃদায়ী। মালিকের মূলধন ব্যবসায়ের জন্য আন্তঃদায়ী। কোন নীতি অনুযায়ী? ব্যবসায় সত্তার ধারণা। মালিকের মূলধন ব্যবসায়ের জন্য দায়ী। কোন ধরনের দায়ী? আন্তঃদায়ী। এটা কি ধারণা? ব্যবসায় সত্তার ধারণা। মালিক ও ব্যবসায় আলাদা। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে দেনাদারের নিট আদায়যোগ্য মূল্য উদ্ধৃতপত্রে দেনাদারের নিট আদায়যোগ্য মূল্য দেখানো হয় কোন নীতি অনুযায়ী? তো দেনাদারের নিট আদায়যোগ্য মূল্য মানে দেনাদার থেকে কুঋণ সঞ্চিতি বাদ দিয়ে। ধারে বিক্রয়ের উপর কুঋণ সঞ্চিতি করলে উত্তর হবে হচ্ছে রক্ষণশীলতা নীতি বা ব্যয় স্বীকৃতি। অন্য সকল ক্ষেত্রে দেনাদার থেকে কুঋণ বাদ, দেনাদারের উপর কুঋণ ধার্য, দেনাদারের নিট আদায়যোগ্য মূল্য, উত্তর হবে কি রক্ষণশীলতা নীতি। মেশিনের অবচয় নির্ধারণের জন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান প্রতি বছরই ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার করে। প্রতি বছরই উল্লেখ করে দিছে। তো অবচয়ের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, বছরের পর বছর যদি একই পদ্ধতিতে অবচয় ধার্য করে সেক্ষেত্রে তুলনাযোগ্যতা সহজ হয় সামঞ্জস্যতা রীতি অনুযায়ী। আর যদি আমাদের প্রশ্ন করতো অবচয় ধার্য তাহলে উত্তর হতো চলমান প্রতিষ্ঠান। যদি আমাদের প্রশ্ন করতো যে ব্যয় অবচয়কে ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয়, ব্যয় স্বীকৃতি নীতি। যদি আমাদের প্রশ্ন করতো যে পদ্ধতিতে অবচয় ধার্য করলে বেশি হবে সেটা কোন নীতি অনুযায়ী, তাহলে আমাদের উত্তর হতো কি রক্ষণশীলতার নীতি। তো বছরের পর বছর একই পদ্ধতিতে অবচয় ধার্য করা, সেটা ক্রমহ্রাসমান যে পদ্ধতি হোক বা যেই পদ্ধতিই হোক, সেক্ষেত্রে আমাদের কি হবে সামঞ্জস্যতা হবে, তুলনাযোগ্যতা সহজ হবে। মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করা হয়? আমরা মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটা নেওয়ার কথা বলেছিলাম। সেটা নিলে কি হবে, ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে মজুত পণ্য যেটা যে মূল্য কম সেই মূল্য নেব। সেই মূল্য নিলে কি হবে, আমাদের বিক্রিত পণ্যের ব্যয় মজুত পণ্যের সাথে বিক্রিত পণ্যের ব্যয় বিপরীত সম্পর্ক। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় মজুত পণ্য বাদ দেওয়া হয়, এই জন্য মজুত পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয়ের বিপরীত সম্পর্ক। তো আমরা যদি মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে কম মূল্যটা গ্রহণ করি সেই ক্ষেত্রে মজুত পণ্যের মূল্য হ্রাস পাবে, বিক্রিত পণ্যের ব্যয় বৃদ্ধি পাবে। আর রক্ষণশীলতার নীতি ছিল কি আয়কে নয় ব্যয়কে গুরুত্ব দেওয়া, তাহলে ব্যয় বেশি হবে নিট মুনাফা কম হবে। এই জন্য মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি গ্রহণ করব কোন নীতি অনুযায়ী, রক্ষণশীলতার নীতি অনুযায়ী। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে হিসাবকালের মোট আয় হতে ওই বছরের প্রকৃত ও সম্ভাব্য ব্যয় বাদ দিয়ে নিট মুনাফা নির্ণয় করা হয় কোন নীতির আওতাভুক্ত? তো আমরা জানি আয় দিয়ে দুইটা নীতি শুরু হয়, আয় স্বীকৃতি এবং ব্যয় স্বীকৃতি। আয়কে সেই হিসাব আয় স্বীকৃতি এবং ব্যয় স্বীকৃতি দুইটাই আয় দিয়ে শুরু হবে, এবং আয় দিয়ে শুরু করার পরে আয়ের সাথে যদি পরবর্তীতে আয় দিয়ে শেষ হয়ে যায় তখন হচ্ছে আয় স্বীকৃতি, এবং আয়ের দিয়ে শুরু হওয়ার পরে যদি ব্যয় চলে আসে তখন হবে ব্যয় স্বীকৃতি ম্যাচিং বা মিলকরণ নীতি। তো এখানে কি আছে, আয় দিয়ে শুরু হয়েছে এবং পরবর্তীতে কি আছে সম্ভাব্য ব্যয় বাদ দিয়ে, তাহলে এটা কি হবে ম্যাচিং মিলকরণ বা ব্যয় স্বীকৃতি নীতি। হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী স্থায়ী সম্পত্তি লিপিবদ্ধ করা হয়? স্থায়ী সম্পত্তি লিপিবদ্ধ করা হয় ঐতিহাসিক মূল্যনীতি বা ক্রয় মূল্যনীতি। সম্পত্তিকে তার ক্রয় মূল্য অথবা অর্জন মূল্যে লিপিবদ্ধ করতে হবে, এটা হচ্ছে ঐতিহাসিক মূল্যনীতি বা ক্রয় মূল্য নীতি, তার বাজার মূল্যে লিপিবদ্ধ করা যাবে না। তো এইভাবে আমাদের যেই নীতিমালার যে টপিকটা আছে এই টপিকের ভিডিওটা একবার দেখলে আমাদের যত প্রশ্ন আছে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্য থাকেই, তো সকল প্রশ্নের সমাধান করা সম্ভব হবে। এবং আমাদের অনলাইন যে কোর্স আছে সেই কোর্সে রেগুলার সপ্তাহে 3 দিন রেগুলার লাইভ ক্লাসের মাধ্যমে প্রতিটি অধ্যায় সুন্দরভাবে সম্পূর্ণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যত প্রশ্ন আছে সকল প্রশ্নের সলিউশন করা হয়। এবং এই অনলাইন বেসিকভাবে করলে
অনলাইন ব্যাচের ক্লাসে অ্যাডমিশন নিলে, পেইড ব্যাচে অ্যাডমিশন নিলে সেই ক্লাসগুলো করলে শতভাগ অ্যান্সার করা সম্ভব হবে অল্প পড়াশোনার মাধ্যমে। এবং আমাদের পড়তে হবে যতটুকু দরকার ততটুকু পড়ে এবং টেকনিক ইউজ করে সহজভাবে মনে রেখে সর্বোচ্চ উত্তর করা সম্ভব হবে।